ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা নেপোলিয়ন বোনাপার্টের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো, নেপোলিয়ন কিন্তু ইউরোপের ইতিহাসের ভাগ্যনিয়ন্তা, ফরাসি বিপ্লবের সন্তান, আবার ফরাসি বিপ্লবের ধ্বংসকারী। নেপোলিয়ন সহজেই কিন্তু নেপোলিয়ন হয়ে ওঠেনি। বিভিন্ন প্রতিভার সঙ্গে সৌভাগ্যের সংমিশ্রণ ঘটিয়ে নেপোলিয়নকে যুদ্ধবিদ্যার মাধ্যমে হয়ে উঠতে হয়েছিল নেপোলিয়ন বোনাপার্ট। তার বিদেশ নীতিটা আলোচনা করলে শুধু এখানে আমরা দেখব যে আজীবন শুধু যুদ্ধ এবং যুদ্ধই যেন নেপোলিয়নকে একটা বিপ্লবের শিখরে বা সর্বোচ্চ শিখরে উঠিয়ে দিয়েছে। সেটাকে আজকে আমরা আলোচনা করব। খুব সুন্দর একটা টপিক। দেখো, নেপোলিয়নের জন্ম কিন্তু 1669 সালের 15 আগস্ট, আমাদের স্বাধীনতা দিবসের দিনে ভূমধ্যসাগরের অ্যাজাকোশিও নামক স্থানে কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম হয়েছিল। তার বাবার নাম কার্লো বোনাপার্ট, মায়ের নাম লেটিজিয়া বোনাপার্ট। ঠিক আছে, শৈশবকাল থেকেই খুব কষ্ট সহিষ্ণু ছিল নেপোলিয়ন। বাবার মৃত্যুর পরেই তাকে আগ্রাসী হয়ে উঠতে হয়েছিল। যাই হোক, এখানে আমরা যে ব্যাপারটা আলোচনা করব, নেপোলিয়নের পররাষ্ট্রনীতি, অর্থাৎ বিদেশের সঙ্গে নেপোলিয়ন কোন কোন যুদ্ধে জড়িয়ে পড়েছে সেটাকে আমাদের দেখতে হবে। খুব সুন্দর একটা টপিক, এর মধ্যে এত যুদ্ধ থাকবে, আমি বলবো সেগুলো, তোমরা শুধু শোনো এখন। তাহলে দেখো, ফ্রান্স বিরোধী এখানে বিভিন্ন শক্তিজোট গঠনের কথা বলতে হবে। ফ্রান্স বিরোধী মোট 4টি শক্তিজোট গঠিত হয়েছিল। প্রথম শক্তিজোট, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এই শক্তিজোটগুলোর বিরুদ্ধেই নেপোলিয়নের যুদ্ধটাই হচ্ছে তার পররাষ্ট্রনীতি। ঠিক আছে, তাহলে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট 1793। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে নেপোলিয়নের উত্থানের পরে তার বিরুদ্ধে 3টে শক্তিজোট গঠিত হয়েছিল, কিন্তু নেপোলিয়নের উত্থানের আগে একটা শক্তিজোট গঠিত হয়েছিল। টোটাল 4টে, কিন্তু নেপোলিয়নের উত্থানের পরে 3টে এবং নেপোলিয়নের উত্থানের আগেই একটা শক্তিজোট। কিন্তু সেই শক্তিজোটের মোকাবিলা নেপোলিয়নকে করতে হয়েছিল। তাহলে দেখো, আমরা জানি যে ষোড়শ লুইকে গিলোটিন দেওয়া হয়েছিল 1793 সালের 21শে জানুয়ারি, এবং ষোড়শ লুইকে গিলোটিন দিলে এই যে ফরাসি বিপ্লবের অগ্রগতি এবং ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের অন্যান্য দেশকে প্রভাবিত করেছিল। তারা আতঙ্কিত হয়ে পড়েছিল যে এই ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের অন্যান্য দেশে পড়লে তাদের দেশেও এরকম একটা প্রভাব পড়তে পারে। তাই ফ্রান্সের বিরুদ্ধে 1793 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া প্রত্যেকে মিলে একটা শক্তিজোট গঠন করেছিল। ঠিক আছে, তাহলে এই শক্তিজোটের মোকাবেলা করার জন্য নেপোলিয়ন বোনাপার্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন ফ্রান্সে ন্যাশনাল কনভেনশনের শাসনকাল চলছিল। ঠিক আছে, 1792 থেকে 95। এই পিরিয়ডে শাসনকাল শেষ হয়েই ডাইরেক্টরি শাসন পড়েছিল। 92 থেকে 95 ন্যাশনাল কনভেনশনের শাসনকাল, এবং সেই শাসনকাল শেষ হয়েছিল 95 থেকে। 95 থেকে 99 পর্যন্ত ফ্রান্সে এরপরে আসছিল ডাইরেক্টরি শাসনকাল। ফ্রান্সের ইতিহাসে সব থেকে বিশৃঙ্খল শাসনকাল ছিল ডাইরেক্টরি শাসনকাল। তাহলে ডাইরেক্টরগণ, 5 জন ডাইরেক্টর দায়িত্ব নিয়ে দেখলো যে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোটের সঙ্গে যুদ্ধটা ক্রমশ রয়েছে। তখন ডাইরেক্টরগণ নেপোলিয়নকে এই শক্তিজোট খতম করার জন্য বাইরের দেশে পাঠিয়ে দিয়েছিল, কেননা নেপোলিয়নের জনপ্রিয়তা ডাইরেক্টরগণ সহজে পছন্দ করেনি। এর ফলে নেপোলিয়নকে কি করতে হয়? প্রথম বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধে যেতে হয়। তিনি 1797 তিনি প্রথম ইতালি অভিযান করেন। ইতালি অভিযান করে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে। উত্তর ইতালির লম্বার্ডি, ভেনেশিয়া, মধ্য ইতালির পারমা, মোডেনা, টাস্কানি, লুক্কা এবং পোপকেও পরাজিত করে 1797 সালে পোপ ষষ্ঠ পায়াস তার সঙ্গে একটা সন্ধি চাপিয়ে দেয়, টলেন্টিনোর সন্ধি।
তাই তো? পোপ নেপোলিয়ানের আনুগত্য মেনে নেয়। এরপর সার্ডিনিয়াকে পরাজিত করে অস্ট্রিয়ার কবল থেকে যত জায়গা ছিল তিনি নিজের অধিকারে নিয়ে আসে। ইতালিকে অস্ট্রিয়ার কবল থেকে নেপোলিয়ান মুক্তি দেয়, যার ফলে ইতালির মানুষজন নেপোলিয়ানকে মুক্তিদাতা বলে ভাবতে শুরু করে। তাহলে এটা হলো নেপোলিয়ানের প্রথম বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধে সাফল্য। ঠিক আছে? এর আগে মিশরেও যুদ্ধে সাফল্য পেয়েছিল এবং নীল নদের যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিল, কিন্তু সেটা তার উত্থানে তাকে সহায়তা করেছিল। কিন্তু তার বিদেশ নীতির ক্ষেত্রে এই ইতালি অভিযানে তিনি সাফল্য পান, পোপকে পরাজিত করে এবং অস্ট্রিয়াকে পরাজিত করে ক্যাম্পো ফর্মিও সন্ধি চাপিয়ে দেয় 1797 সালে। সন্ধির শর্ত অনুযায়ী অস্ট্রিয়া নেপোলিয়নের আনুগত্য মেনে নেয় এবং ইতালির যে সমস্ত জায়গাগুলি দখল করে রেখেছিল সেগুলো মুক্তি দেয়। তাহলে এটা কিন্তু নেপোলিয়নের প্রথম শক্তিজোটের মোকাবিলা। ক্লিয়ার? 1793 সালে গঠিত হয়েছিল এবং সেখানে নেপোলিয়ন যুদ্ধে জড়িয়ে পড়লেন। যুদ্ধে বিভিন্ন দেশকে খতম করে তিনি তার আধিপত্য বজায় রাখলেন। এইবার সেকেন্ড শক্তিজোট। তাহলে কি হচ্ছে? 1799 সালে 12 মার্চ ডাইরেক্টরি শাসনের শেষ পর্বে এই সেকেন্ড শক্তিজোট ইংল্যান্ডের নেতৃত্বেই ফ্রান্সের বিরুদ্ধে আবার একটা শক্তিজোট গঠিত হয়। তখন নেপোলিয়ানকে এর কিছুদিন পরেই নেপোলিয়ান 1799 সালের 9 নভেম্বর ক্ষমতা দখল করছে। তাহলে দেখো, সেকেন্ড শক্তিজোট ডাইরেক্টরি শাসনের শেষ পর্বে 1799-এর 12 মার্চ, আর নেপোলিয়ান উত্থান হচ্ছে 1799 সালের 9 নভেম্বর। তাহলে সেকেন্ড শক্তিজোট গঠিত হলে সেই শক্তিজোটের মোকাবিলা করতে নেপোলিয়ানকে উদ্যোগী হতে হয়। তিনি প্রথম কি করেন? রাশিয়ার যে জার ছিলেন তখন পল। ঠিক আছে? প্রথম আলেকজান্ডার অনেকেই জানে, প্রথম আলেকজান্ডার আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন রুশ জার পল। তিনি পলকে একটা প্রদেশটার নাম হচ্ছে মাল্টা প্রদেশ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ফলে জার এই সেকেন্ড শক্তিজোট থেকে নিরপেক্ষ হয়ে যায়। এরপর নেপোলিয়ান আবার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তিনি 1800 খ্রিস্টাব্দে ম্যারেঙ্গা এবং হোয়েনলিন্ডের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে অস্ট্রিয়ার কবল থেকে ইতালি বা অন্যান্য জার্মানির যেসব জায়গা ছিল তিনি মুক্ত করেন। অস্ট্রিয়াকে তিনি 1801 সালে লুনভিলের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন। লুনভিলের সন্ধির শর্ত অনুযায়ী এর আগে যে ক্যাম্পো ফর্মিও সন্ধি 1797 সালে অস্ট্রিয়ার উপর চাপানো হয়েছিল সেটা আবার প্রয়োগ করে দেয় নেপোলিয়ান। তাহলে সেকেন্ড শক্তিজোট দেখো, রাশিয়াকে নিরপেক্ষ করলো, অস্ট্রিয়াকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করলো। এরপরে বাকি ছিল ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি যুদ্ধ চালান, তাই না? যুদ্ধ চালিয়ে কিন্তু ইংল্যান্ড এই সময় নেপোলিয়ানের সঙ্গে আর পেরে উঠতে একটা সুবিধা করে উঠতে পারে না। কেননা অস্ট্রিয়ার পরাজয়, রাশিয়ার শক্তিজোট থেকে নিরপেক্ষ হওয়া এবং ইংল্যান্ডের তখন অভ্যন্তরীণ বাণিজ্যিক মন্দা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন বৈদেশিক ক্ষেত্রে একটা দুঃসময় চলছিল। ফলে ইংল্যান্ড নেপোলিয়নের সঙ্গে আর যুদ্ধে যেতে রাজি হয় না। তেমনি নেপোলিয়নও বিভিন্ন অভ্যন্তরীণ কারণে ইংল্যান্ডের সঙ্গে আর যুদ্ধ করতে রাজি হয় না। তখন ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা সন্ধি হয় 1802 সালে। সন্ধিটার নাম হচ্ছে অ্যামিয়েন্সের সন্ধি। এই সন্ধি অনুযায়ী ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়। ইংল্যান্ডকে ত্রিনানাদ এবং সিংহল এইসব দ্বীপ নেপোলিয়ান ছেড়ে দেয় এবং নেপোলিয়ানেরও বাণিজ্যিক কিছু সুযোগ সুবিধা ইংল্যান্ড মেনে নেয়। এটা হলো তাহলে দ্বিতীয় শক্তিজোট। ঠিক আছে? তাহলে প্রথম শক্তিজোট শেষ হলো, দ্বিতীয় শক্তিজোট গঠিত হলো, সেটাও নেপোলিয়ান যুদ্ধের মাধ্যমে শেষ করে দিল। এইবার ফ্রান্স বিরোধী আবার তৃতীয় শক্তিজোট। এখানে একটু যুদ্ধটা বেশি পরিমাণে হবে। সেটা কেমন? দেখো, 1802 সালে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে
অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু কিছুদিন পরে এই সন্ধি ভেঙে যায়, কেননা এই সন্ধি স্বাক্ষর করে ইংল্যান্ডকে অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়। আর নেপোলিয়নও অত সহজে কিন্তু এই সন্ধি যে বজায় রাখবে সেটা নয়। নেপোলিয়ন হচ্ছে বিশ্ববিজেতা, তিনি সমগ্র বিশ্বকে পকেটে রাখতে চেয়েছিলেন, যার ফলে অ্যামিয়েন্সের সন্ধি নেপোলিয়ন ভাঙতে শুরু করেন। নেপোলিয়ন কি টার্গেট করে? স্থলযুদ্ধে নেপোলিয়ন কিন্তু অপরাজয়, যার ফলে নেপোলিয়ন তার সেনাবাহিনীকে নিয়ে ইংলিশ চ্যানেল পার করে ইংল্যান্ড আক্রমণের একটা তোড়জোড় শুরু করেন। তিনি ভাবতে থাকেন যে একবার ইংলিশ চ্যানেল পার করতে পারলে নাছোড়বান্দা শত্রু ইংল্যান্ডের হাড় গোড় একদম চূর্ণ করে দেওয়া যাবে, যার ফলে তিনি এই পরিকল্পনা করেন, ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা করেন। অতঃপর ইংল্যান্ডও অত সহজে ছেড়ে দেবে না। তখন ইংল্যান্ড দেখল স্থলযুদ্ধে নেপোলিয়নের সঙ্গে পারা সম্ভব নয়। তখন ইংল্যান্ড নেপোলিয়নের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট 1805 সালে গঠন করে ফেলে। এই শক্তিজোটে ওই ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, স্পেন, সুইডেন বিভিন্ন দেশকে নিয়ে নেপোলিয়ন বিরোধী তৃতীয় শক্তিজোট গঠন করে। এইবার নেপোলিয়নকে তাহলে আবার এই তৃতীয় শক্তিজোট খতম করতে হবে, অর্থাৎ সোজা কথা যুদ্ধ করতে হবে। নেপোলিয়ন কী করলো? অস্ট্রিয়াকে উলমের যুদ্ধে পরাজিত করে দিল 1805 সালে, ঠিক আছে। এরপর অস্ট্রিয়া এবং রাশিয়ার যুগ্ম বাহিনীকে অস্টারলিচের যুদ্ধে পরাজিত করলো 1805 সালে। অস্ট্রিয়াকে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করলো, সালটা হচ্ছে 1806। এবং রাশিয়ার বিরুদ্ধে একাকী একটা যুদ্ধ শুরু করলো, সেটা হচ্ছে ফিনল্যান্ডের যুদ্ধ বা ফ্রিডল্যান্ডের যুদ্ধ বলা হয়। রাশিয়া পরাজিত হয়ে নেপোলিয়নের সঙ্গে টিলজিটের সন্ধি স্বাক্ষর করলো। এই টিলজিটের সন্ধিটা নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার একটা বন্ধুত্ব তৈরি হয়, যার নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ মেনে নেবে এবং অন্যান্য দেশ যারা মহাদেশীয় অবরোধ মানবে না তাদেরকে যার শাস্তি দেবে, এই রকম একটা বন্ধুত্ব তৈরি হয়। অর্থাৎ এই সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নের কি বলবো মানে আগ্রাসী মনোভাব অনেক বেশি হাই হয়ে যায়, উচ্চ প্রত্যয় জেগে ওঠে, তাই না? তবে ঐতিহাসিক রাইকার আবার একটা কথা বলেছে, এই টিলজিটের সন্ধি স্বাক্ষরের পরেই কিন্তু নেপোলিয়নের পতনের সূচনা হয়। কেননা নেপোলিয়ন বিশাল ভাবতে থাকে নিজেকে, যে তিনি ভাবতে থাকে যে অসম্ভব বলে কিছু নেই, সংবিধানে অসম্ভব বলে কিছু নেই, যার ফলে তার আত্মপ্রত্যয় বেশি বেড়ে যায়। তিনি বারংবার যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তার পতনের সূচনা হয়। যাই হোক, তাহলে দেখো তৃতীয় শক্তিজোট নেপোলিয়ন ভেঙে দিচ্ছে, অস্ট্রিয়াকে পরাজিত করলো, তারপর হচ্ছে রাশিয়াকে পরাজিত করলো, এরপর রয়েছে প্রাশিয়া। প্রাশিয়াকে নেপোলিয়ন 1806 সালে জেনার যুদ্ধে পরাজিত করে সন ব্রনের সন্ধি প্রাশিয়ার উপর চাপিয়ে দেয় এবং তিনি ইংল্যান্ডের সঙ্গেও একটা যুদ্ধে জড়িয়ে পড়েন। সেই যুদ্ধটার নাম হচ্ছে ট্রাফালগারের নৌযুদ্ধ। তাহলে ইংল্যান্ডের সঙ্গে কিন্তু নেপোলিয়ন আর পেরে ওঠে না। আগেও একবার নীল নদের যুদ্ধে নেপোলিয়ন ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। 1805 সালের ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি নেলসনের কাছে নেপোলিয়ন এবং স্পেনীয় সেনাপতি ভিলন্যাভ চূড়ান্তভাবে পরাজিত হয়, তাই না? তাহলে নেপোলিয়ন কিন্তু ইংল্যান্ডকে কখনোই বাগে আনতে পারছে না। বারংবার নৌযুদ্ধে নেপোলিয়ন পরাজিত হচ্ছে, কেননা সমুদ্রের রানী কিন্তু ইংল্যান্ড। তাহলে ট্রাফালগারের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলো। এইভাবে তৃতীয় শক্তিজোট একটু শান্ত হলো। কিন্তু এখান থেকেই আবার আরেকটা পিরিয়ড তৈরি হয়ে যাচ্ছে। সেটা কি? আরেকটা দিক হচ্ছে, এই ট্রাফালগারের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়ে ভাবতে শুরু করলো যে সারা বিশ্ব তার হাতের মুঠোয় রয়েছে, কিন্তু একমাত্র ইংল্যান্ডকে তিনি কোনো ক্রমেই বাগে আনতে পারছেন না। তখন নেপোলিয়ন ইংল্যান্ডের ইকোনমিক্যালি আর্থিক শক্তি ধ্বংস করার চেষ্টা করলো। তখন নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে 1806 সালে মহাদেশীয় অবরোধ জারি করলো। নেপোলিয়ন দেখল ইংল্যান্ড হচ্ছে দোকানদারের জাত, সারা বিশ্ব থেকে সে মালপত্র কেনে
এবং নিজের দেশে শিল্প বিপ্লব ঘটিয়ে সেই শিল্প বিপ্লবজাত পণ্য ইউরোপের বাজারে বিক্রি করে। এর ফলে সে ফুলে ফেঁপে ওঠে। ইকোনমিক্যালি দিক দিয়ে ইংল্যান্ড ভীষণ স্ট্রং হয়েছে। তখন নেপোলিয়ান ইংল্যান্ডের এই আর্থিক শক্তি ধ্বংস করার জন্য তার বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করল। বার্লিন ডিগ্রি, এর প্রত্যুত্তরে ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল, তার প্রত্যুত্তরে নেপোলিয়ান মিলান ডিগ্রি, ওয়ারাশ এবং ফতেনবুলো, নানা পাল্টা ঘোষণা, এইভাবে ঘাত প্রতিঘাতের মাধ্যমে নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ চলতে থাকে। কিন্তু এই মহাদেশীয় অবরোধ জারি করে নেপোলিয়ান অনাবশ্যক বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েন। পর্তুগাল মহাদেশীয় অবরোধ মেনে নেয়নি, ফলে নেপোলিয়ান পর্তুগাল অভিযান করেন। ফিরে আসার সময় তিনি স্পেনের মধ্য দিয়ে সেনা নিয়ে গেলে স্পেনবাসীরা তার বিরোধিতা করে। তখন নেপোলিয়ান উপদ্বীপের যুদ্ধে জড়িয়ে পড়েন। পর্তুগাল এবং স্পেন এই দুটো দেশ মিলিত হয়ে নেপোলিয়ান বিরোধী যুদ্ধ শুরু করে। সালটা ছিল 1808 থেকে 13। এই যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি, তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লিভারপুল এবং সেনাপতি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে বিশাল একটা সেনাবাহিনী পাঠিয়েছিল, যার ফলে উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়। ফলে তার পতনের একটা সূচনা হয়। নেপোলিয়ানের এই মহাদেশীয় অবরোধ পোপ মেনে নেয়নি, ফলে নেপোলিয়ান পোপকে বন্দি করেন। ফলে সমগ্র খ্রিস্টান সম্প্রদায় তার বিরোধী হয়ে যায়। রাশিয়া মহাদেশীয় অবরোধ মেনে নেয়নি, কেননা টিলজিটের সন্ধি স্বাক্ষর করে রাশিয়ার খুব ক্ষতি হচ্ছিল। যে উদ্দেশ্য নিয়ে রাশিয়া এই সন্ধি স্বাক্ষর করেছিল, যে তুরস্ক সাম্রাজ্যের ব্যবচ্ছেদে নেপোলিয়ান রাশিয়াকে সহায়তা করবে এবং রুশ তুর্কি যুদ্ধের সময় নেপোলিয়ান তুরস্কের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করবে, কিন্তু নেপোলিয়ান কোনো কথাই রাখেনি। তাছাড়া এই মহাদেশীয় অবরোধ মেনে নিয়ে রাশিয়ার খুব ক্ষতি হচ্ছিল। ইংল্যান্ডজাত টেকসই বা উন্নত পণ্য রাশিয়া না পাওয়ায় রাশিয়া নেপোলিয়ানের প্রতি ক্ষিপ্ত হয় এবং এই মহাদেশীয় অবরোধ মানতে চায় না। তখন নেপোলিয়ান তার 6,75,000 বিশাল একটা সেনাবাহিনী নিয়ে নেপোলিয়ান রাশিয়া অভিযান করে। 1812 সালের 24শে জুন, ঠিক আছে, বা কোথাও 26শে জুনও আছে, একটু বিতর্কিত থাকতে পারে। যাই হোক, প্রথম দিকে নেপোলিয়ান সাফল্য পেলেও রাশিয়ার পোড়ামাটি নীতি এবং আগ্রাসী মনোভাব, জাতীয়তাবোধ, অন্যান্য দেশের সহায়তায় নেপোলিয়ানের বিরুদ্ধে রাশিয়া জয়ী হতে থাকে। তখন এই রাশিয়া অভিযানে নেপোলিয়ানের পতনের সূচনা হলে তখন নেপোলিয়ান বিরোধী আবার একটা শক্তিজোট 1813 সালে, চতুর্থ শক্তিজোট। তাহলে দেখো, এর আগে 3টে শক্তিজোট গঠিত হয়েছে, আবার 1813 সালে চতুর্থ শক্তিজোট গঠিত হলো। এই শক্তিজোটের সঙ্গে চতুর্থ শক্তিজোটে ইউরোপের 13টি দেশ যোগ দিয়েছিল, যার জন্য এই যে যুদ্ধ হচ্ছে নেপোলিয়ানের সঙ্গে চতুর্থ শক্তিজোটের, এই যুদ্ধটাকে লাইপজিগের যুদ্ধ বা জাতিসমূহের যুদ্ধ বা ব্যাটেল অফ নেশনস বলা হয়, ঠিক আছে। এই যুদ্ধে নেপোলিয়ান তেমন খুব একটা সুবিধা করতে পারে না। তখন সমগ্র মিত্রশক্তি নেপোলিয়ানকে একটা প্রস্তাব দেয়, ফ্রাঙ্কফুটের প্রস্তাব। ফ্রাঙ্কফুট প্রস্তাবে বলা হয় যে নেপোলিয়ান যদি মিত্রশক্তির সঙ্গে একটা বন্ধুত্ব করে, তাহলে তাকে আবার ফ্রান্সের সিংহাসনে বসিয়ে দেওয়া হবে এবং ফরাসি বিপ্লবের পূর্বে যে রাজ্য ফ্রান্সের আছে সেটা তাকে ফিরিয়ে দেওয়া হবে, তাই না? কিন্তু নেপোলিয়ান তো আগ্রাসী মনোভাব, সে কখনোই এই ফ্রাঙ্কফুট সন্ধিটাকে মান্যতা দেয় না, যার ফলে মিত্রশক্তি জোর কদমে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই চতুর্থ শক্তিজোটের সঙ্গে নেপোলিয়ান পরাজিত হয়ে তিনি ফতেনবুলু সন্ধি স্বাক্ষর করেন। সালটা হচ্ছে 1814। এই সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়ান ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসিত হন, ঠিক আছে। তাহলে এলবা দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসন দিয়ে মিত্রশক্তি ফ্রান্সের সিংহাসনে বুর্ববংশীয় অষ্টাদশ লুইকে বসিয়ে দেয়। কিন্তু অষ্টাদশ লুই ছিল দুর্বল, অযোগ্য এবং ক্ষমতালোভী। তার সিংহাসনে বসলে ফ্রান্সে আবার বিশৃঙ্খলা তৈরি হয়। অভিজাতরা দেশে ফিরে আসে, তারা তাদের সেই ক্ষতিপূরণ দাবি করতে থাকে এবং নানা বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিস্থিতিতে নেপোলিয়ান
মিত্রশক্তির নজর এড়িয়ে ভূমধ্যসাগরের এলবা দ্বীপ থেকে আবার ফ্রান্সে ফিরে চলে আসেন। তিনি ফ্রান্সের কানে শহরে চলে আসেন। ঠিক আছে, কানে শহরে এসে 1050 জন সেনা নিয়ে 1815 সালের 1 মার্চ তিনি ফ্রান্সের কানে বা কোথাও দানেও আছে, দানে শহরে এসে এবং প্যারিস অভিমুখে রাজধানীর মুখে যাত্রা শুরু করেন। তখন নেপোলিয়নকে কৃষক, অভিজাত, যাজক প্রত্যেকে সাদরে সম্বোধন করে এবং তার বিরুদ্ধে প্রেরিত সেনাদলও তাকে সমর্থন করে। এরপর নেপোলিয়ন ফ্রান্সের গ্রেনোবল নগরে গিয়ে তিনি ঘোষণা করেন তার ফ্রান্সে প্রত্যাবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে যাজক এবং অভিজাতদের হাত থেকে ফ্রান্সকে মুক্ত করা। অষ্টাদশ লুইয়ের সিংহাসনে বসলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা থেকে মুক্ত করা, ফ্রান্সকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করা এবং কৃষকদের জমির মালিকানা সত্ত্ব নিশ্চিত করা। এই রকম উদ্দেশ্য নিয়ে তিনি ফ্রান্সে ফিরে আসেন। এরপর লিও নগরে প্রবেশ করে নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। নেপোলিয়নের এই প্রত্যাবর্তনে অষ্টাদশ লুই ভয় পেয়েই ফ্রান্সের সিংহাসন ছেড়ে চলে যায়। নেপোলিয়ন আবার ফ্রান্সের সিংহাসনে বসেন, কিন্তু নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসলে মিত্রশক্তি আবার তাদের সচেতন হয়ে ওঠে। মিত্রশক্তি তখন তারা জানতে পারে যে নেপোলিয়ন আবার ফ্রান্সের সিংহাসনে এসে বসেছেন। তখন তারা প্রতিজ্ঞা করে এইবার নেপোলিয়নকে এমনভাবে পরাজিত করতে হবে এবং এমন জায়গায় পাঠাতে হবে যে আর কোনো দিন ফিরে না আসতে পারে। তখন আবার তারা সচেতন হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তবে এই পর্বে নেপোলিয়ন আবার মিত্রশক্তি জোটের সঙ্গে পরাজিত হয়। তবে এই পর্বে নেপোলিয়ন 1815 সালের 20 মার্চ থেকে 1815 সালের 29 জুন পাক্কা 100 দিন রাজত্ব করেছিল, যার ফলে এই টাইমটাকে 100 দিবসের রাজত্ব বলা হয়। সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বলতেই হবে। তোমরা কাউন্ট করে দেখবে পাক্কা 100 দিনই হবে। তাহলে এই 100 দিবসের রাজত্বের পর আবার মিত্রশক্তির সঙ্গে নেপোলিয়নের যুদ্ধ শুরু হয়। নেপোলিয়নও চরম গতিতে প্রাথমিকভাবে কিছু যুদ্ধে সাফল্য পেল। তিনি 1815 সালের 18 জুন বেলজিয়ামের অন্তর্গত ওয়াটারলু নামক স্থানে ইংরেজ সেনাপতি নেলসন এবং ফরাসি সেনাপতি ব্লুকার এর সম্মিলিত বাহিনীর কাছে তিনি পরাজিত হন। পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন, আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, 1815 সালে নেপোলিয়নকে একটা জাহাজে করে ওখানে পাঠানো হয়েছিল। জাহাজটার নাম বেলরোফোন। খুব সচরাচর কোনো বইতে এগুলো পাবে না। ঠিক আছে, বেলরোফোন জাহাজে করে নেপোলিয়নকে ওখানে পাঠানো হয়েছিল। ওখানে বন্দি দশা অবস্থায় নেপোলিয়ন 1821 সালের 5 মে সম্ভবত ক্যান্সার রোগে 52 বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল। এইভাবে নেপোলিয়নের জীবনাবসান হয়ে যায়। তাহলে দেখো, এটাই হচ্ছে নেপোলিয়নের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি, অর্থাৎ যুদ্ধ যুদ্ধ এবং যুদ্ধ, 4টে শক্তিজোট গঠন এবং তার বিরুদ্ধে লড়াই, শেষ পর্যন্ত নেপোলিয়নের পতন। তাহলে এই কোশ্চেনটা যদি তোমরা পড়ে রাখো তাহলে এর মধ্যে অজস্র কোশ্চেন লুকানো, যেভাবেই কোশ্চেন দিই তোমরা পেরে যাবে। আর যেভাবে যুদ্ধবিদ্যাগুলো এক একটা শক্তিজোট গঠিত হচ্ছে তার বিরুদ্ধে নেপোলিয়নের যে যুদ্ধ, এটা যেভাবে আমি বলে দিলাম কোনো বইতে খুব একটা পাবে না। অর্থাৎ যদি একটু ভালো লাগে চ্যানেলটা লাইক করে দিও, এটাই।